গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগত। সেই 9ই আগস্ট, 9, 8 প্লাস 9, এই 8 আর 9 আগস্টের মধ্যরাত, মানে 8 ফোরাচ্ছে আর 9 শুরু হচ্ছে। সেই রাতের 8-এর শেষ আর 9-এর শুরুর আগস্টের মধ্যরাতের কাহিনী আরজি করে, একটা ভয়ঙ্কর কাহিনী চলেছে। এই আরজি করের ভিতরে কী এমন আছে? সন্দীপ ঘোষ এই ঘুরে ঘুরে শুধু আরজি করে আসতো। আরজি করে চলতো বড় মাপের দুর্নীতি। এই হসপিটালটি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি মানে ভালো র্যাঙ্কে থাকা সরকারি হসপিটাল, যেখানটায় এই হসপিটালে স্টুডেন্ট ভর্তি হওয়া বা এই হসপিটালে ডক্টর হয়ে বেরোনো মানে বিশাল ব্যাপার। সেই হসপিটালের ভেতরে কী কর্মকাণ্ড চলতো, এই কর্মকাণ্ড কী চলতো কেউ আমরা জানতাম না, কিন্তু প্রায় প্রায় ছাত্ররা ধর্মঘট করতো এবং প্রায় প্রায় ছাত্ররা আন্দোলন করতো এই সন্দীপ ঘোষের এগেনস্টে। এটুকু মাঝে মধ্যে খবর আসতো আবার থিতিয়ে যেত। তো যাই হোক, এই 9-8-এর শেষ আর 9-এর শুরু সেই রাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে ওই আরজি কর হসপিটালে। হয়তো এরকম ভয়ঙ্কর ঘটনা আরও ঘটেছে, কিন্তু সেগুলোকে ধামাচাপা দিতে এরা সক্ষম হয়েছে, কিন্তু এটাকে আর ধামাচাপা দিতে পারেনি। সেই রাতে একটি মৃত্যু হয়, মানে বর্বরতা, অমানবিকতা, হিংস্রতা, পৈশাচিক, যা যা আখ্যা দেওয়া যায় নৃশংসতার সব কটা ট্যাগলাইন এর ক্ষেত্রে এই আরজি করের এই 9 আর 8-এর রাতে যে ঘটেছিল তার গায়ে ট্যাগলাইনটা বসানো যায়। তো সেই রাতে যে মৃত্যু হয়েছিল তিলোত্তমা, তাই সেই তিলোত্তমার মৃত্যুটাকে যে সুসাইড করে প্রথমে চালানোর চেষ্টা করা হয়েছিল, সে তারপর জানা যায় এটা তোমার গণধর্ষণ। কিন্তু ধীরে 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 এটা ইনভেস্টিগেশন করতে গিয়ে এখন তিলোত্তমার ইনভেস্টিগেশন করতে নেমে ওই হসপিটালের মধ্যে কি ভয়ঙ্কর র্যাকেট চলতো সেটা একটার পর একটা বেরিয়ে আসছে। কীভাবে বেরোচ্ছে? এই প্রফেসর থাকাকালীন যে আমরা কি করি, প্রথমে যে কোনো বাড়িতে অঘটন হলে সে বাড়ির মালিককে খুঁজি। তো এই বাড়ির এই কলেজের প্রফেসরকে ধরতে গিয়ে এই প্রফেসরের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ বেরিয়ে আসছে। ওই হসপিটালে চলতো মেয়ে ছেলেবাজি, মানে ডান্স, বার কাম, তোমার বলতে পারো ওটা বার কাম, তোমার ওই মধুচক্র কাম, তোমার হচ্ছে সেক্স র্যাকেট কাম, তোমার হচ্ছে পর্ন ভিডিওগ্রাফি কাম, বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেল কাম, মৃত মানে ডেড বডির সঙ্গে নোংরা সেক্স র্যাকেট, তারপরে হচ্ছে রং ময়না তদন্ত রিপোর্ট, 2 নম্বরিভাবে স্টুডেন্টকে পাশ করানো, তারপরে হচ্ছে এই তোলাবাজি করা, থেড কালচার, তোমার হচ্ছে বায়ো ওই ওয়েস্টেজ যেগুলো হচ্ছে বলে না ব্যবহারিক করা জিনিস, নোংরা আবর্জনা নিয়ে বিজনেস, রক্ত নিয়ে বিজনেস, রক্ত পরীক্ষা করা নিয়ে বিজনেস, মানে A to Z, জ্যান্ত বাচ্চা ভ্রূণ জন্মানো থেকে মৃতদেহ পর্যন্ত শুরু মানে পুরো র্যাকেট, একটা নোংরা দুষ্কৃতির র্যাকেট, যেটা স্মাগলিং বিজনেসকেও হার মানিয়ে দিচ্ছে। এই যে স্মাগলাররা, যারা অ্যাকচুয়ালি রাতের অন্ধকারে আন্দি গালিমে যে স্মাগলিং করে, সেই স্মাগলিংকেও এরা হার মানিয়ে দিচ্ছে। সেই 8 আর 9 রাতে নাকি ওইখানে চলেছে পার্টি। কী পার্টি হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে একটু বিস্তারে আমি শোনাবো। সেই রাতে দুটি দলের মধ্যে, মানে ওই কলেজে পড়া দুটি বিভাগে চলছে মারাত্মক কিছু, দেখলেন অভয়া, এবং চলছিল কি দুটো পার্টি। এমন কিছু অভয়া দেখে ফেলেছে, মানে দুটি দলের মধ্যে পার্টি চলছে, ধরেন সেকেন্ড ইয়ার হতে পারে, থার্ড ইয়ার হতে পারে, ফার্স্ট ইয়ার হতে পারে, বা ফার্স্ট ইয়ারের মেয়েদেরকে, যে কলেজে মেয়েরা ডাক্তারি পড়তে যায় সেই ফার্স্ট ইয়ারের মেয়েদের ওপর চলতো সেক্স র্যাকেট। সেগুলো কি দেখে ফেলেছিল অভয়া? ছিলেন একাধিক ইন্টার্ন এবং পিজিটি, এরই দুটি পার্টি ছিল, একটি ছিল কেবি হস্টেলের সাথে এবং আরেকটি ছিল ফিমেলের ওয়ার্ডের ছাদে। এই দুটি পার্টি ছিল। এরই পাশাপাশি জরুরি মৎসবে ছিলেন একাধিক ইন্টার্ন পিজিটি। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে কারা কারা ছিলেন সেই পার্টিতে, ছিলেন একাধিক ইন্টার্ন এবং পিজিটি। এরই পাশাপাশি যে বিষয়টি জানা যাচ্ছে, মদের ফোয়ারার সঙ্গে ছিল দেদার খাওয়া দাওয়া তো ঠিক ছিল, কিন্তু তার সঙ্গে ছিল মদের ফোয়ারাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য উঠে আসছে যে অভয়াকে যেদিন ধর্ষণ করে খুন করা হয়েছিল সেদিন হস্টেলে, অর্থাৎ আরজি কর চত্বরেই দুটি হস্টেলে দুটি পার্টি ছিল, যেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল মদের ফোয়ারাও। তারা সেখানে কারা ছিলেন? ইন্টার্ন এবং পিজিটেরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পার্টিতে ছিলেন শিক্ষকদের কেউ, শুধুমাত্র ইন্টার্ন পিজিটি সহ শিক্ষকদের কেউ কিন্তু এই পার্টিতে উপস্থিত ছিলেন, এমনটাও স্পষ্ট হচ্ছে। সন্দীপ ঘোষ
অভিক দে তারা কি পার্টিতে ছিলেন, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। তার কারণ এই অভিক দের যার অবাধ যাতায়াত ছিল এই আরজিকর হাসপাতালে, তা স্পষ্ট হয়েছে, কারণ সেমিনার হলের বাইরে এমনকি এই অভিজ্ঞ কিন্তু ওনার কলেজে এই 8 তারিখের আগে কয়েকদিন আগে থেকে দেখা যাচ্ছিল না, ওনাকে দেখতে পাওয়া যায়নি। এটা কিন্তু অভিজ্ঞদের যে বর্ধমান কলেজেই মনে হয়, যেখানটায় উনি ওখানকার পিজিটি ছিলেন, বা ওখানে সেকেন্ড ইয়ার প্রথমে তো বলছিল ওখানকার উনি ডাক্তার ছিল, তারপরে দেখা গেল যে না উনি শিক্ষক ছিলেন। তারপরে তো আমাদের ওই ক্যালকাটা যে লালবাজারের প্রশাসনিক ওখান থেকে জানা গেছিলো অভিজ্ঞ নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু পরে জানা গেল উনি একজন জুনিয়র ডাক্তার। মানে এখানটায় সব কিছু সম্ভব, এখানে কখন কিভাবে মানুষের রং বদলাচ্ছে সেটা মারাত্মকভাবে তাকে দেখা গিয়েছিল। এবং এর পাশাপাশি সন্দীপের টাওয়ার লোকেশন মেলেনি বাড়ির লোকেশনে, তাই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি সন্দীপ ঘোষ তাহলে কি সেই পার্টিতে ছিলেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং একের পর এক তথ্য উঠে আসছে, জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে, তো ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আরজিকর হাসপাতালের যারা অন্যান্য রয়েছেন শিক্ষক, তাদের ভূমিকা নিয়েও, কারণ দুটি পার্টি চলছিল, সেখানে ছিলেন শিক্ষক সহ ইন্টার্ন পিজিটিরাও। কি মারাত্মক বিপজ্জনক, ভাবতে পারছো তো পরিস্থিতিটা কি মারাত্মক বিপজ্জনক। তালিকা ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের নাম রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞের অভিযোগ, এবং সেই অভিযোগে 13 জন চিকিৎসকের নামের তালিকা দেওয়া হয়েছে, এবং সেই তালিকায় নাম রয়েছে অপূর্ব বিশ্বাস, এবং এরই পাশাপাশি নাম রয়েছে বুলবুল মুখার্জি সহ দেবাশিস সুমেরও। এবং এই যে এই ঘটনা, তারপরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্ন এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। মারাত্মক কিছু কি দেখে ফেলেছিলেন অভয়া? পার্টি কি শুধুই দু জায়গায় হয়েছিল, নাকি আরো অন্য কোথাও হয়েছিল পার্টি? এই একাধিক প্রশ্ন উঠছে, আরো প্রশ্ন উঠছে, পার্টিতে যাননি বলেই কি খাবার অর্ডার করেছিলেন অভয়া? যে তথ্য আগেই উঠে এসেছে যে খাবার অর্ডার করে তিনি খেয়েছিলেন এবং তারপর ঘুমোতে গিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, কর্তব্যরত অবস্থায় কি কিছু দেখে ফেলেছিলেন অভয়া? মারাত্মক কিছু কি দেখে ফেলেছিলেন, তার জন্যই কি এই পরিণতি হলো? বন্ধ ওটিতে কারা লিপ্ত ছিলেন যৌন কর্মে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। মারাত্মক কিছু যে দেখে ফেলেছিলেন অভয়া, সেই বিষয়টা কোথাও গিয়ে উঠে আসছে, এবং তার জায়গা থেকেই একাধিক প্রশ্ন উঠে আসছে। দুর্নীতির প্রতিবাদ, সঙ্গে কুকর্মের ছবি, তার কারণেই কি তার এই পরিণতি হলো? প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 7, কুকর্মের ছবি কি তুলে ফেলেছিলেন অভয়া, সেই কারণেই কি তার এই পরিণতি? এই একাধিক প্রশ্ন উঠছে। এবং 8 নম্বর প্রশ্ন, সব জেনে ফেলা কি অভয়াকে খুন হতে হলো? সব জেনে ফেলেছিলেন, সেই কারণেই কি তাকে খুন হতে হলো? অবিচারের 50 দিন এবং এখনো পর্যন্ত বিচার পায়নি, প্রতিবাদ চলছে এবং আন্দোলন চলছে, তবে বিচার এখনো মিলছে না। এবং এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পাশাপাশি জানাই আপনাদের, দুর্নীতি জেনে ফেলাতেই কি সর্বনাশ হলো অভয়া? ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়া, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়া। দুর্নীতি জেনে ফেলাতেই কি তার এই সর্বনাশ? সহকর্মীদের সাবধান বাণী শোনেননি অভয়া, যে বিষয়টা সূত্র মারফত জানা যাচ্ছে, সহকর্মীদের সাবধান বাণী শোনেননি অভয়া। আরজিকর হাসপাতালে একের পর এক দুর্নীতি, ওষুধের মান নিয়ে সন্দীপ ঘোষকে অভিযোগ জানিয়েছিলেন অভয়া। যে প্রশ্নটা উঠছে, সেই কারণে কি তাহলে এই পরিণতি? পাল্টা অভয়াকে হুমকিও দিয়েছিলেন সন্দীপ ঘোষ, পাল্টা অভয়াকে হুমকি সন্দীপ ঘোষের, এমনটাও উঠে আসছে তথ্য। এবং মুখ খুললে ফেল করানোর হুমকি সন্দীপের, এমনটাও তথ্য উঠে আসছে। এই মুহূর্তে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়া, এবং এই একাধিক প্রশ্ন তোলাতেই কি এই পরিণতি হলো তার? কি ভয়ঙ্কর পরিস্থিতি। সেই রাতে চলেছিল হসপিটালে দুটো পার্টি হচ্ছিল, এবং সেখানটায় মানে ওটির ভেতরে চলছিল, ওটি রুমে চলছিল সেক্স র্যাকেট, মদ মাংসের ফোয়ারা, মধুচক্রের, মানে বাইরে থেকে সরকারি গাড়ি পাঠিয়ে সরকারি তেলে বাইরে থেকে মেয়ে মানুষকে নিয়ে আসা হতো হসপিটালে। এমনকি হসপিটালের রুমে, যেটা মানে সন্দীপ ঘোষের চেম্বার, মানে তোমার হচ্ছে ওই রুম, যেখানে বসে সন্দীপ ঘোষ করতো, কথা বলতো, বা যেটা ওনার অফিস রুম, তার বাইরে সবসময় বেশিরভাগ সময় লাল বাতি এঙ্গেজ করে রাখতো, যে সেই সময় যদি কেউ মন চায় যে কোনো এমার্জেন্সি কিছু হলে সন্দীপ ঘোষের সাথে কথা বলবে বা কিছু, পারবে না, কারণ ওই সময় ওনাদের চলতো স্পেশাল মিটিং। কি মিটিং?
কাউকে শর্টলেক বা ওই আশেপাশে বা ফোন করে মহিলাকে নিয়ে এসে ওই রুমের ভেতরে ঘরের ভেতরে এঙ্গেজ পাহারাদার বাইরে পাহারা দিত, আর এঙ্গেজ মানে লাল বাতি জ্বালিয়ে ঘরের ভেতরে চলতো নোংরামি। মানে কি বলবে মানুষকে, কি বলবে, একটা প্রফেসর উনি বাইরে থেকে মেয়ে এনে বা শুধু মেয়ে উনি একা এনে না, অনেক সময় হয়েছে ওনার স্পেশাল কোনো গেস্ট এসেছে, তাকে এন্টারটেন করার জন্য মেয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে ওনার কেবিনে যেখানটায় মানে যাতে ওনাকে কেউ ডিস্টার্ব না করে, আর উনি যে যাকে এন্টারটেন করানোর জন্য যাকে নিয়ে আসা হচ্ছে এইসব কুকীর্তি করার সময় যদি বাইরে থেকে কেউ ডিস্টার্ব না করে তার জন্যে বাইরে বসিয়ে দিত পাহারাদার, আর চলতো লাল বাতি, যে যাতে কেউ এসে মানে বড় বড় অফিসারদের রুমে ঢোকার আগে এমার্জেন্সি বা মিটিংয়ে ব্যস্ত এরকমভাবে লেখা উঠে যাবে যে এখন ডোন্ট ডিস্টার্ব, এমার্জেন্সি মিটিংয়ে স্যার ব্যস্ত, এরকম করে রুমের বাইরে লাল বাতি জ্বালিয়ে দিত। আর বাইরে যে পাহারা দিত তার কাছে অনেক সময় ওদের মদ ফদ খেয়ে পড়ে থাকা বাড়তি মদের বোতল টোটল ওখানে, তখন যদি কেউ জিজ্ঞেস করতে এগুলো কী, তখন বলতে এটা আক্তার আলীর অভিযোগ, এবং আক্তার আলী সেগুলোর সমস্ত ভিডিও করেছে, ফটো তুলেছে, এবং সেই সবগুলো কিন্তু সমস্ত স্বাস্থ্য ভবনে জবাবদি দিয়েছিল, যে কারণে আক্তার আলীকে ট্রান্সফার হয়ে যেতে হয় এবং আক্তার আলীর প্রাণের সংশয় হয়। আক্তার আলী সমস্ত ভিডিও করে প্রমাণ সহ যে ওখানটায় মেয়েদের ওপর সেক্স র্যাকেট চলতো, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েদের ফার্স্ট ইয়ারে আসার পরই হয় ওদের এই সেক্স কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যেতে হতো, না হলে ফেল করাতো, আর তারপরে ডিপ্রেসড হয়ে হয় মানে পড়া ছেড়ে দিত, না হলে নিজেকে শেষ করে দিত। এই পজিশনে এসে পড়া ছাড়াটা একেবারে সম্ভব হতো না, তার কারণ পড়া ছাড়লে বাবা মা প্রচুর প্রশ্ন তুলতো, পাড়া প্রতিবেশী প্রশ্ন তুলতো, নিজের বিবেকে প্রচুর প্রশ্ন উঠতো, সমাজের মানুষের কাছে অনেক প্রশ্ন উঠতো যে তাহলে পড়তে মনে হয় মাথায় ঢোকেনি পড়া। মা বাবা বলতো যে হ্যাঁ আমি তোকে এত লক্ষ টাকা খরচ করে এই অবধি নিয়ে এলাম, পড়াশোনা করাতে ইয়ে করলাম, কিন্তু তুই পড়লি না, তোর ব্রেনে ঢুকলো না, বা অনেক কিছু অনেক 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 মানুষের কাছে অনেক বদনামের ভাগী হতে হয়, দোষ না করেও দোষগুলো নিজের কাঁধে নিতে হয়। সেই কারণে তখন কী করে, তার কাছে মনে হয় যেহেতু বয়সটা কম, ভাবনার চিন্তার শক্তিটা কম, তখন মনে হতো যেন প্রাণটা বোধহয় দিয়ে দিই, আমি বোধহয় মরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যেত, তখন তারা সুসাইড করে নিত। এটা আরজি কর, সত্যি জাস্টিস ফর আরজি কর। আরজি কর নিজেই বাঁচতে চাইছে, ও অভয়াকে বাঁচাবে কি? অভয়াকে চোখের সামনে আরজি কর মৃত্যুর মুখে ঢলে যেতে দেখেছে, এখন আরজি কর প্রত্যেকের কাছে হাত জোর করে বলছে আমাকে বাঁচাও, এই সন্দীপ ঘোষ, এই র্যাকেট, এই দুর্নীতির হাত থেকে আমাকে বাঁচাও, আমি জাস্টিস চাইছি। আমার মনে হচ্ছে এখন সত্যি বিশ্বাস করো, মনে হচ্ছে কি মারাত্মক পরিমাণে ওই আরজি কর আর্তনাদ করছে, আরজি কর কাঁদছে যে আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমি লক্ষ মানুষের প্রাণ যেখানটায় আমি মানুষের এসছে তাদের প্রাণ হয়তো ফিরিয়ে দিয়েছি। অনেক সময় হয়েছে এমন অসুস্থ হয়ে আরজি করে ঢুকেছে, সে সুস্থ হয়ে হেঁটে বেরিয়ে গেছে, কিন্তু আজকে আরজি কর বিপর্যস্ত, আজকে আরজি কর জর্জরিত, ব্লাডের স্যাম্পল থেকে শুরু করে বায়ো ওয়েস্টেজ থেকে শুরু করে থ্রেড কালচার থেকে শুরু করে পর্নোগ্রাফি থেকে শুরু করে ওখানটায় বার খুলে ফেলেছে, মানে একটা হসপিটাল না কি ওটা একটা পুরো বাজার খুলে ফেলেছে, একটা মেছো বাজার খুলে ফেলেছে সন্দীপ ঘোষ। আমার মনে হচ্ছে আরজি কর বাঁচতে চাইছে, অভয়া মৃত্যুবরণ করে আজকে আরজি করকে বাঁচানোর জন্যে প্রত্যেকটা মানুষের দরজায় গিয়ে করা নাড়ছে। এটা কি ভয়ঙ্কর রূপ, এটা কি ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি। আজকে 50 দিন, তোমার হচ্ছে আজকে হচ্ছে 27 তারিখ, 9 তারিখে মারা গেছে, আজকে 27শে সেপ্টেম্বর, দেখতে দেখতে 2 মাস হতে আসছে, অথচ আরজি কর এখনও অভয়া বিচার পেল না। কি করে পাবে? অভয়ার এক বিচার দিতে গিয়ে, ইনভেস্টিগেশন করতে গিয়ে কতগুলো মানুষ মিলে অভয়াকে মেরে ফেলার পর সমস্ত প্রমাণগুলো মুছেছে, কতগুলো মানুষ মিলে ময়না তদন্ত, এটা হয়নি, ওটা হয়নি, এটা হয়নি, এটা নেই, এটা ডিস্ট্রয় হয়ে গেছে, ওটা সংরক্ষণ করা হয়নি, এটা বুঝতে পারিনি, কিচ্ছু নেই। একটা মেয়েকে মেরে এতগুলো মানুষ, কার নাম আসছে না রে ভাই, কার নাম আসছে না, এত মানুষ, সব মানুষগুলো মিলে
এই অভয়াকে যে মেরে ফেলা হয়েছে, অভয়ার ওপরে যে রেপ হয়েছে, সেই সমস্ত প্রমাণগুলো লোপাট করেছে। কেন? কারণ ওই হসপিটালে এমন কিছু কুকীর্তি চলছিল সেই রাতে, তার আগে থেকেও ওষুধের মান কমে যাওয়ার জন্যে অভয়া সন্দীপ ঘোষের কাছে লিখিত দরখাস্ত দিয়েছিল। প্রথমে তো অবশ্যই কলেজের যে কোনো প্রবলেম সেই কলেজের প্রফেসরকেই জানাতে হবে, প্রফেসরের পর যাবে স্বাস্থ্য ভবনে। এটা প্রফেসরেরই উচিত স্বাস্থ্য ভবনে পাঠানো, যে আমাদের যে হসপিটালে মেডিসিনগুলো আসছে তার মান কম, তার গুণগত মান কম, কেন এরকম মেডিসিন আসছে। কিন্তু স্বাস্থ্য ভবনের কাছে আরজিকর চিঠি, মানে যাকে আরজিকরের দায়িত্বে রাখা হয়েছে সেই প্রফেসর সন্দীপ ঘোষ কী করেছে একটা চিঠি পাঠাবে? কারণ মেডিসিন আসছে তো ভালো, ওনার কাছে এসে তো গুণগত মান কমে যাচ্ছে, গুণগত মানটা যে কমাচ্ছে সেটা তো উনি কমাচ্ছে, অন্য কেউ কমাচ্ছে না। কিন্তু সেখানে জাস্টিস দেবে তো দেবে কী করে? কী করে দেবে? এই রকম দুর্নীতি যদি স্বাস্থ্য বিভাগে চলে, শোনো, মানুষ সুস্থ থাকবে তবেই তো মানুষ বাঁচবে, আর বাঁচলে তবেই তো মানুষ লড়াই করবে। হ্যাঁ, মানুষগুলোকে এখন প্রয়োজনের আগেই মেরে ফেলা হচ্ছে। এত পিচাস পয়সার, এত লোভ, এই পয়সাগুলো শেষ পর্যন্ত কে খাবে? কোথায় যাবে? পয়সাগুলো তো চুরি করা ধন তো এমন সারাক্ষণ তো লুকিয়ে রাখতে হবে, এমন করে লুকাতে 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 যে চুরি করেছে সে তো উপরে চলে যাবে, ওই লুকানো গচ্ছিত ধনগুলো তো লুকানোই থেকে যাবে, অথচ জনসাধারণ না খেতে পেয়ে মরছে। ট্রাম বন্ধ, এতদিনের পুরনো একটা ঐতিহ্য, যেটা আমি শুনলাম যে ট্রামের লসের জন্য নাকি ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। লস? এ তো মানুষের রক্ত সিরিঞ্জে টেনে নিয়ে সেই সিরিঞ্জটাকে গরম জলে ফুটিয়ে আবার প্যাকিং করে আবারও অন্য মানুষের রক্ত টানার জন্য ওই সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে। অক্সিজেন মাস্ক মুখে দেওয়ার পর কোনো মানুষ হয়তো সেই অক্সিজেন মাস্ক মুখে নিয়েই মৃত্যুবরণ করে নিল, সেটাকেও আবার রিইউজ করে আবার নতুন করে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ওটাকে প্যাকিং করে আবার একটা জ্যান্ত মানুষের মুখে লাগিয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে না দুর্নীতি? এই নোংরা দুর্নীতি কাণ্ডটাও তোমাদেরকে একটু শোনাবো। অবশ্যই এই যে এত এই দুর্নীতি, এরা এরা কি মানুষ? আমি একটু ভেবে পাই না, এরা কি মানুষ? সত্যি এরা মানুষ? এদের মান নেই, এরা মানুষ হবে কী করে? আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সরকার আর স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কেমন। সঙ্গে অদ্রিজার একটি কথা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা আমি তোমাদের শোনাবো। রাস্তায় চলাফেরা করা ভেড়ার মতো, ভেড়ার সামনে যখন কোনো গাড়ি চলে আসে তখন ভেড়ার চোখ বন্ধ করে নেয়, ফিল করে আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে কেউ দেখতে পাচ্ছে না। আর এই রকমই মারাত্মক দুর্নীতি আমি এখন আলোচনা করতে যাব আপনাদের সামনে, যেখানে আপনাদের ফিল হবে যে রাজ্য সরকার আর স্বাস্থ্য দপ্তরের প্লেইংটা ছিল ঠিক ভেড়ার রোলের মতো। তারা কেমন যেন চোখ বন্ধ করে ভাবছে যে আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে কেউই কিছু দেখতে পাচ্ছে না। যেখানে নাম জড়াচ্ছে একটা কোম্পানির নাম তো আসতেই হবে, কারণ দুর্নীতি মানে কোম্পানি মানে বেশ কিছু সেল কোম্পানি থাকবে, সেল কোম্পানির সঙ্গে হ্যালো মোটো ইয়েস, সেল কোম্পানির সঙ্গে হ্যালো মোটো ব্রাঞ্চেস থাকবে, যে কোম্পানি আবার দুর্নীতি কোম্পানিকে হেল্প করবে। ভুলে যাচ্ছে তো? গোলাবে না, বিকজ আমি ইচ এন্ড এভরি পয়েন্ট ডট টু ডট ক্লিয়ার করবো আপনাদেরকে। নাম আসবে এসএনজি এনভাইরো সলিউশন কোম্পানির, তার পাশাপাশি বেশ কিছু টেন্ডারের মশলাও রয়েছে। সমস্ত খবরের ডিটেলে যাবার আগে মারাত্মক দুর্নীতি, নোংরা থেকেও যে, মানে এই যে ওয়েস্টেজ, যেগুলো বাতিল বর্জ্য পদার্থ থেকেও যে দুর্নীতি করা যায়, এটা এই সরকারের কাছ থেকে শেখা উচিত। তার মানে কি দুর্নীতি এই সরকারের টাইমেই হয়েছে? না, এর আগেও হয়েছে, কিন্তু এই সরকারের টাইমে একটু বেশি ছাড়পত্র পাওয়া হয়ে গেছে। যেখানে প্রথমেই আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে যে এই যে বারবার কথা আসছে না মেডিকেল, যে সমস্ত বায়োমেডিকেল ওয়েস্ট, প্রথমেই ক্লিয়ার করবো যে সরকার বাউন্ড যে বায়োমেডিকেল ওয়েস্ট গুলোকে ডিস্ট্রয় করতে, ডিসপোজ করতে বাউন্ড, যার জন্য এক একটা না ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়। ক্লিয়ার করে দিন কনসেপ্টটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন বড় বড় কোম্পানি টেন্ডার নেয় না কোনো বড় রাস্তাঘাট করার, তারপর কি রাস্তাঘাটটা করে দেয়, তারপর সেখান থেকে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে টোল বসে, তো দিয়ে টোল থেকে তারা টাকা তোলে। হ্যাঁ, টাকাটা তুলতেই থাকে, তুলতে থাকে, শেষ হয় না, বাট এরকম ভাবে টাকা তোলে। ক্লিয়ার? এরকমই সরকারি টেন্ডার হয়, যেটা 2019 সালে ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে ভাবলো যে আমরা একটা টেন্ডার পাস করবো, যে টেন্ডার 13টা জোনের যত হসপিটাল বা এই সমস্ত মেডিকেল জিনিসপত্র, যত বর্জ্য পদার্থ আছে সবগুলোকে এক জায়গায় এনে একটা কমন বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটিস আমরা দেবো। তাহলে এই টেন্ডার অ্যানাউন্সমেন্ট করা হলো। টেন্ডার অ্যানাউন্সমেন্ট হলো, যেখানে আপনার বলি লাগলো মানে আপনারা বুঝতে পারছেন, নিলামি হলো। নিলামিতে জিতে গেল এসএনজি এনভাইরো সলিউশন কোম্পানি, যে কোম্পানির নাকি ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে উত্তরপ্রদেশে ভায়া দিল্লি। দুটো ছোট ছোট আরো কোম্পানি রয়েছে, যার মধ্যে রয়েছে এসএনজি মার্সেন্টাইল, আরেকটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে দিল্লি বেসড স্পেকট্রাম ওয়েস্ট সলিউশন।
যে রিপোর্ট আমি আপনাদেরকে দিচ্ছি, এই রিপোর্টটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জয় মজুমদার রিপোর্টারের কাছ থেকে নিয়েছি, যেখানে ওপেন করে দিয়েছে যে এখানে ভূমিকা কি ছিল এই কোম্পানির মালিক, স্বাস্থ্য দপ্তর এবং রাজীব সিনহার। ভালো করে বুঝবেন, যেখানে বুঝতে পারবেন না কোয়েশ্চেন করবেন, আমি আবার আপনাদেরকে বলে দেবো, কিন্তু দুর্নীতিটাই হচ্ছে এত ভয়ঙ্কর। টেন্ডার ছাপা হয়ে গেল, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, টেন্ডার নিলামি লাগলো, নিলামিতে জিতে গেল এই এসএনজি এনভায়রো সলিউশন। কাজ কি? কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 70% বায়োমেডিক্যাল ওয়েস্ট কালেক্ট করবে, করতো 70% করতো, কারণই হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত হসপিটাল থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলো কালেক্ট করে ডিসপোজ করা, এটা হচ্ছে কাজ। যেখানে এসএনজি এনভায়রো সলিউশন পৌঁছে যেত আরজিকর মেডিকেল কলেজেও, যেখানে পার বেড নাকি 8-9 টাকা করে দিয়ে কেনা হতো বজ্র পদার্থ, যেটাকে নিয়ে চলে যাবে ডিসপোজ করতে। তারপর তো আপনারা জানেন বিল হয়, বিল হয়ে পেমেন্ট কে করবে? তো রাজ্য সরকার পেমেন্ট করে, এরকম একটা হোল সিনারিও চলে, যার জন্য টেন্ডার নেওয়ার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন হয়। এই সেই এসএনজি মার্সেন্টাইল কোম্পানি, যেটা 2019 সালের ফেব্রুয়ারি মাসে যে মানে অ্যাড বেরোয়, সেই অ্যাডে ইনি নিলামিতে জিতে যান 9 মাস পর টেন্ডারও পেয়ে যান। কিন্তু সমস্যা ছিল যে এই কোম্পানির কোনো রকম ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই। এই কোম্পানির কোনো রকম ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই। ট্রিটমেন্ট প্ল্যান্ট বলতে যে একটা জায়গা, যে প্রজেক্টে যেখানে সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট একত্রিত হয়ে ডিসপোজ করা হয়, সেটাকে ট্রিটমেন্ট প্ল্যান্ট বলা হয়। সেই সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান্ট এই কোম্পানি নেই। সব থেকে বড় কথা হচ্ছে ইসি লাইসেন্স লাগে, ইসি ক্লিয়ারেন্স লাগে, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স লাগে, সেই লাইসেন্স পর্যন্ত এই কোম্পানির নেই। কিন্তু টেন্ডার পেয়ে যায়। টেন্ডার পাওয়ার পর যেটা ঘটে সেটা হচ্ছে 44 মাস ধরে, মানে প্রায় 4 বছর ধরে এই কোম্পানি 70% বায়োমেডিক্যাল ওয়েস্ট ইনক্লুডিং আরজিকর মেডিকেল কলেজ বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলোকে কালেক্ট করে, এবং তারা বলে যে আমার ট্রিটমেন্ট প্ল্যান্ট উত্তরপ্রদেশে ডিসপোজ হয়ে যায়। কি দেখতে যাচ্ছে যে গাড়িটা উত্তরপ্রদেশ গেল কিনা, ডিসপোজ হলো কিনা, কত বড় চক্রান্ত, কত বড় চক্রান্ত। তারপর হতে হতে একদিন একজন সোশ্যাল ওয়ার্কার প্রবীর দাস, তিনি দেখতে পান যে মিউনিসিপ্যালিটির যে সমস্ত পৌরসভার ময়লাগুলো যেখানে ফেলা হয়, গার্বেজ যেখানে ফেলা হয়, সেখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ে থাকছে, যেটা মারাত্মক ব্যাপার। বায়োমেডিক্যাল ওয়েস্ট কেন মারাত্মক? আরো টাইপ করুন। এই যে হঠাৎ করে চায়নাতে দেখতে পেলেন কোভিড হয়ে গেল, যার শিকার কারা হলো? আমরাই তো হলাম, আমরাই গোটা দেশ জুড়ে হলো। হঠাৎ করে ক্যান্সারের পরিমাণটা বেড়ে গেছে, শিকার কারা হয়? আমরাই তো হই। বায়োমেডিক্যাল ওয়েস্ট মারাত্মক, যা পেশেন্টের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে, সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়েছিল পৌরসভার যেখানে নর্মালি ময়লাগুলো ফেলা হয় সেইখানে। এটা দেখে সোশ্যাল ওয়ার্কার সঙ্গে সঙ্গে পিআইএল ফাইল করে কলকাতা হাইকোর্টে। পিআইএল ফাইল করার পর কলকাতা হাইকোর্ট থেকে ডেট দেওয়া হয় যে এই কোম্পানির তো কিছুই নেই, এটা টেন্ডার করার যোগ্যতাই নেই, কারণ এর তো ট্রিটমেন্ট প্ল্যান্টই নেই, এর তো এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নেই, লাইসেন্স পর্যন্ত নেই। তো পেলো কি করে? রাজ্য সরকারকে ডাক করানো হয়, টার্মিনেশন করানো হবে, এটা কনফার্ম যে এই কোম্পানিকে তো রাখাই যাবে না, এত মারাত্মক কাজ করছে। যার মালিক হচ্ছেন এসপি সিং, যাবো ডিটেইলস যাবো, সব টাইপ করতে পারবেন। হয়ে গেল। কলকাতা হাইকোর্টের ডাকে কিন্তু রাজ্য সরকার প্রেজেন্ট হননি, যে ডেট স্কিপ করেছেন, কারণ তাকে এক্সপ্লেন করতে হবে না যে স্বাস্থ্য দপ্তর কি দেখে, রাজ্য সরকার কি দেখে টেন্ডার দিয়েছে, কি বেসিসে টেন্ডার দিয়েছে, এটা তো এক্সপ্লেন করা কোয়াইট ডিফিকাল্ট হতো। কিন্তু একটা ডেট স্কিপ করার পর তারা প্ল্যানিং ছোকে একটা প্রেজেন্টেশন আনলেন যে আমরা 2020 থেকে 2022 পর্যন্ত চারবার নোটিশ দিয়েছি এই কোম্পানিকে, এসএনজি কে, কিন্তু এটা শুনেইনি কথা। হ্যাঁ, আমরা টার্মিনেট করতে পারিনি, বাট আমরা নোটিশ দিয়েছি, এই অ্যাকশন নেয়নি। তখন হাইকোর্ট থেকে যা জিজ্ঞেস করা হলো যে যখন তোমরা 4বার নোটিশ দিয়েছো, টার্মিনেশনই করতে পারছো না এই কোম্পানির, যেখানে লাইসেন্স পর্যন্ত নেই এই কোম্পানির, তাহলে এই মারাত্মক ফাইলটা ক্লিয়ার হলো কোথায় থেকে? কে ভাই এর পিছনে? কে ছিল 2019 সালে স্বাস্থ্য দপ্তরে বসে? কে ছিল সন্দীপ ঘোষ? 2019 সালে স্বাস্থ্য দপ্তরে যে বসেছিল, সে আর কেউ না, তিনি হচ্ছেন রাজীব সিনহা, যিনি 2019 সালের স্টেট হেলথ সেক্রেটারি ছিলেন। রাজীব সিনহা সেক্রেটারি, যার কাছ থেকে, মানে সেই স্বাস্থ্য সচিব, তিনি যার কাছ থেকে এই সমস্ত টেন্ডারের ফাইল পাস হয়ে যাচ্ছে, কিন্তু তিনি জানেনই না এটা হতে পারে না, কারণ তাকে তো ফাইল পাস করাতে হবে না এই সমস্ত টেন্ডারের। তো ঠিক সেইভাবে মিডিয়া পৌঁছে গেলেন রাজীব সিনহার কাছ থেকে, যে কিভাবে ভাই 2019 সালে তো আপনি ছিলেন, তাহলে কি ফাইল আপনি দেখতে পাননি? রাজীব সিনহা, যিনি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ইলেকশন করিয়েছেন, কুমার নয়, রাজীব সিনহা, যার সঙ্গে মমতা ব্যানার্জির যথেষ্ট ভালো সম্পর্ক, এই সেই রাজীব সিনহা, যার বেশ কিছু ফটো, কিছু একটা পান টান করার ফটো ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। আর উঁচু লেভেলের উঁচু লোকজনের সঙ্গে তো উঠা বসা হয়। যে রাজীব সিনহা এক্সপ্লেন করেছেন যে আমার কোনো দোষ নেই, আমার দোষ নেই, কারণ এটা তো নিলামিতে পেয়েছে এসএনজি। এসপি সিং, যিনি মেন ওনার, তার কোম্পানি এসএনজি এনভায়রো সলিউশন, এটা তো নিলামিতে পেয়েছে। প্রোটোকলস কি বলে? প্রোটোকলস বলে যে উইদিন 4 মান্থ তাকে ট্রিটমেন্ট প্ল্যান্ট করতেই হবে, না হলে টার্মিনেশন করতে হবে, আদারওয়াইজ আপনারা জিজ্ঞেস করুন স্বাস্থ্য দপ্তরে কে রয়েছে, তারা কেন কোনো রকম অ্যাকশন নেয়নি। ভালো করে বুঝলেন? তার মানে রাজীব সিনহা দায় ছেড়ে দিল। মশলাটা তখন লাগলো যখন ইডির হাতে 2019 সালের ফাইল চলে। 2019 সালের ফাইল, শুধুমাত্র 2019 সালের ফাইল আসেনি, ডক্টর সন্দীপ ঘোষ, যে আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতির সাথে যুক্ত, তার বাবার বাড়িতে পৌঁছে গেছেন ইডি, যার নাম হচ্ছে সত্যপ্রকাশ ঘোষ, যার বাড়ি থেকে পাওয়া গেছে প্রচুর নথি, এই দুর্নীতি রিলেটেড নথি। যে নথিতে এটা পর্যন্ত পাওয়া গেছে যে রাজীব সিনহা শুধুমাত্র 2019 সালে এসএনজি এনভায়রো সলিউশনের মালিক বিপি সিং, যিনি একজন কলকাতার দিগ্গজ মাপের ব্যবসায়ী, তাকে শুধু তখনই ফেভার করেছেন তা নয়, 2006 সালে যখন ক্যালকাটা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের ডিরেক্টর ছিলেন রাজীব সিনহা, যে প্রজেক্টে ফান্ড করছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেই টাইমেই রাজীব সিনহা তার কনসালটেন্ট, তার প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে একটা কোম্পানিকে হায়ার করা হয়েছিল, যে কোম্পানি আর কেউ না, সেই কোম্পানি হচ্ছে এসএনজি মার্সেন্টাইল কোম্পানি। এসএনজি মার্সেন্টাইল কোম্পানি, দুজনের মালিক কি এক? হ্যাঁ,
বিপি সিং, এই দুটো কোম্পানিরই মালিক হচ্ছেন এসপি সিং। অর্থাৎ এই যে এসএনজি কোম্পানি যে 70% বায়োমেডিক্যাল ওয়েস্টকে কালেক্ট করছে বিভিন্ন হসপিটাল থেকে, সেই কোম্পানির মালিক 2019 সালে যখন স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি ছিলেন এই রাজীব সিনহা, তখনও ফেভার পেয়েছেন। 2006 সালে যখন প্রজেক্ট হ্যান্ডেল করছিলেন নিজের হাতে, যেটা ক্যালকাটা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের ডিরেক্টর যখন ছিলেন রাজীব সিনহা, তখনও এই প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে এই কোম্পানিকে হায়ার করেছিলেন। সেটা হচ্ছে এসএনজি মার্সেন্টাইল, যার মালিক হচ্ছেন এসপি সিং। তাহলে এটা কি করে হতে পারে যে 2019 সালে আপনি চিনতেই পারছেন না? হ্যাঁ, আমি মানে হতে পারে নিলামিতে পেয়েছে, তো সেই আবার কোইন্সিডেন্টলি 2006 সালেও কি নিলামিতেই পেয়ে গেল এরকম একটা কনসালটেন্ট? ব্যাপারটা এত ফেভার। শুধু এখানেই শেষ নয়, এইবার আমি চলে আসি আসল গল্পে। বলুন কার কার বাড়ি হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া আর মুর্শিদাবাদে? কারণ কারণ 2023 সালে যখন গভর্নমেন্টের আর কিছু করার ছিল না, যখন এই এসএনজি কোম্পানিকে টার্মিনেট করতেই হতো, মানে বাদ দিতেই হতো, তার টেন্ডারকে বাতিল করতেই হতো, আর অপশন নেই, তখন ঠিক আমি আপনাদেরকে ডেট বলে দেবো, জুন মাসের 2023 এই এসএনজি কোম্পানির টেন্ডারটাকে বাতিল করেছিল রাজ্য সরকার। কিন্তু আগস্ট মাসের 2023, অর্থাৎ 3 মাসও ঠিকঠাক যায়নি, আগস্ট মাসের 2023-এ আবারও টেন্ডার পেয়েছে এই এসএনজি কোম্পানি, যা বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ জোনের সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্টেজকে কালেক্ট করবে এবং ডিসপোজ করার দায়িত্ব নিয়েছে এই সেই এসএনজি কোম্পানি। এবার পৌঁছে যাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরে, যে কোম্পানি লাস্ট 44 মাস ধরে, প্রায় 4 বছর ধরে উইদাউট লাইসেন্স এত মারাত্মক কাজ করেছে, যেখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট মিউনিসিপ্যালিটির সমস্ত পৌরসভা যেখানে ময়লা ফেলা হয় সেখান থেকে পাওয়া গেছে। এত দুর্নীতি, যেখানে কলকাতায় এক একটা ছোট ছোট কারখানা সামনে এসেছে, যেখানে সিরিঞ্জ, সেলাইনের বটল, অক্সিজেন মাস্ক কে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেট করে বাংলাদেশে পাচার করা হতো এবং খোলা মার্কেটে বিক্রি করা হতো। এত মারাত্মক অভিযোগ যে কোম্পানির বিরুদ্ধে, সেই কোম্পানিকে আবার টেন্ডার দিতে হলো। টেন্ডার নেওয়ার কোম্পানির অভাব ছিল বুঝি, যে এসএনজি কোম্পানিকে টেন্ডার দিতে হলো আগস্ট মাসে। কমিশন খেতে ওখান থেকে, কমিশন সব পয়সা। 2019 সালেও করেছিল, যখন টেন্ডার পেয়েছিল 13টা জোনের মধ্যে 9টাই পেয়ে গেছিল এসপি সিং এর কোম্পানি, যার কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, 9টাই। এইবার আমি আপনাকে বলছি কতটা মারাত্মক জানেন? যারা গরিব মানুষ হয়, যারা একটু মানে আর্থিক দিক থেকে স্ট্রং হয় না, তারাই কিন্তু যায় সরকারি হসপিটালে। বাংলাদেশ ছেড়ে দিন, বাংলাদেশ তো মার্কেট করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে ভেবে দেখুন, যেটার জন্য রাজ্য সরকারকে পে করতে হয়, যেটাকে ডিসপোজ করতে হবে, সেই রাজ্য সরকার ঘাটাতে যাচ্ছে, কিন্তু সেটাকে ডিসপোজ না করে রিইউজ করে মার্কেটিং করে সেখান থেকে শুষে টাকা কি করে বের করতে হয়, সেটা কিন্তু ব্রেন থেকে বেরিয়ে গেল, যে নোংরা থেকেও কি করে টাকা বের করতে হয়। ভেবে দেখুন, গুয়ের ভেতরে নাম জড়াচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই হয়ে গেল, সেই গুয়ের মধ্যে টাকা পড়ে গেল, দাঁত দিয়ে তুলে নিচ্ছে। মানে কত বড় দুর্নীতি, যে এই নোংরাগুলোকে যেখানটায় মানে ডিস্ট্রয় করে দিতে হয়, যেগুলো নষ্ট করে দিতে হয়, সেগুলোকে রিইউজ, নতুন করে আবার ইউজ করার জন্যে তৈরি করা হচ্ছে। এখন তো কলকাতায় আমি একটা খবরই দেখলাম, সত্যিকারের মানে লোকে ভাবছে ওটা ওখানে ফ্যামিলি রয়েছে, পাড়ার লোক বুঝতেই পারছে না, সামনে বোতল ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা এরকম ফেলে রেখে দিয়েছে, আর ভেতরে বড় কারখানা, কত ছেলে কাজ করছে, ওই ইঞ্জেকশনের সিরিঞ্জগুলো, তোমার সেলাইনের বোতলগুলো, আবার হচ্ছে মাস্ক, হাতের গ্লাভস, তারপরে এই যে রিইউজ। মানে সত্যি হসপিটালে, সরকারি হসপিটালে কারা যায়? সরকারি হসপিটাল শুধু, আমি তো বলবো কলকাতার নার্সিংহোমগুলোতেও এগুলো যায়। কারণ যেখানে এই রক্তচোষা সরকারের অধীনে কিছু চেলাচামুন্ডারা আছে, তারা তো সেখানেও এইসব দুর্নীতির কাজ মানে পুশ করে দিচ্ছেই। 5টা ভালো থাকলে তার ভিতরে 3টে তো এরকম রিইউজ, এইসব নোংরা এগুলোকে পরিষ্কার করে প্যাকেজিং করে তোমায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যখন তুমি ব্যবহার করছো বা যখন তোমাকে দিয়ে পেশেন্ট, এমার্জেন্সি পেশেন্ট যাচ্ছে, তখন কিন্তু তারা অত খেয়াল করছে না যে এটা কি প্যাকেট খুললো, ডেট কত। কারণ তোমাদেরকে এমার্জেন্সি পেশেন্ট মানেই তোমরা বাড়ির গার্জেনরা বাইরে থাকে, ভেতরে যা যা ইঞ্জেকশন থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে যা যা করণীয় তারা ভেতর থেকেই করে, শুধু আমাদেরকে একটা বিল দিয়ে দেওয়া হয়, এর বাইরে কিছুই না। নার্সিংহোমের কথা বলছি। আর হসপিটালের তো ঝিঙালালা, হসপিটালে, সরকারি হসপিটালের হয়তো সামনে আর যেসব ছোটো ছোটো দোকানগুলো আছে, সেখানেও প্যাকেজিং যেটা ফ্রেশ আসলে তার দাম, আর এইগুলো যখন রিইউজ, যেগুলো নতুন করে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে প্যাকেজিং করে তোমার কাছে পৌঁছে দিচ্ছে, সেটার দাম হয়তো হাফ। তোমার হাফ দিয়ে কিনছে, তোমার কাছে ফুল দাম দিয়ে যখন নিচ্ছে, মানে হাফ দিয়ে ওই যে ওয়েস্টেজের যে জিনিসগুলোকে হাফ দাম দিয়ে তাদের কাছে কিনে নিল, আর পেশেন্ট পার্টিদের কাছে যেটার দাম অরিজিনাল দাম নিয়ে নিল, পুরো পুরো হাফ মুনাফা, মানে হাফ দামে কিনে নিয়ে তোমার কাছে ফুল দাম তুলে নিল। তাহলে এইভাবে মানুষের রক্ত চুষে, এই যে আজকে সত্যি তিলোত্তমার এই ঘটনাটা না ঘটলে আজকে এইগুলো কিন্তু আমাদের সামনে আসতোই না, কেউ এত গভীরে তদন্তে যেতই না। কতটা মারাত্মক! একজন টেন্ডার পেয়ে যাচ্ছে নোংরা ফেলার জন্যে, যে টেন্ডার মানে সরকার থেকে তাকে টাকা দেয়া হচ্ছে,
এই নোংরাগুলো নিয়ে গিয়ে তার মানে বাইরে নিয়ে গিয়ে এমন একটা জায়গায়, ফাঁকা জায়গায়, যেখানটায় নষ্ট করে মাটি খুঁড়ে সেই গর্তের মধ্যে ফেলে দিতে হবে। কারণ এগুলো হচ্ছে যাতে পচনশীল এগুলো এমন জিনিস ব্যবহার করা হবে যেগুলো পচে মাটির সাথে মিশে যাবে। সরকার পয়সা দিচ্ছে তাদের, তারা কী করছে, নিচ্ছে, নেওয়ার পর জায়গায় ফেলে দিচ্ছে। কারণ সরকার হয়তো দেখাচ্ছে পয়সা দিচ্ছি, তার কাছ থেকে ওখান থেকে আবার হাফ ভাগ হয়তো এরা নিয়ে নিচ্ছে। কী করে চলে? আরও এরকম প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে কিছু না কিছু খবর আমাদের সামনে উঠেই আসছে। কারো না কারো কোনো না কোনো দিক থেকে অভয়ার হসপিটালে মারাত্মক কিছু দেখে ফেলার দরুন সেই রাতে ওরম নৃশংসতার মানে কামড় খেয়ে মরতে হয়েছে। যেদিন সন্দীপ ঘোষ ধরা পড়ে, এমনও জানা যাচ্ছে যে সঞ্জয় রায় যে ধরা পড়েছে, তখন সঞ্জয়ের অভয়ার স্কিনের উপরে কামড়ের দাগ পাওয়া গেছে। সেই কামড়ের দাগটা ওটা সঞ্জয়েরই কিনা সেটা ইনভেস্টিগেশন করার জন্য বা সেটা ফরেন্সিকের ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। দাঁতের আর লালারস আর দাঁতের যে কামড়টা ওর দাঁতের সাথে ম্যাচ হচ্ছে কিনা বা ওর লালারসের সাথে ম্যাচ হচ্ছে কিনা সেসব রিপোর্টগুলো এখন আসতে বাকি আছে। আরও তদন্ত তো মানে পুরোদমে চলছে। এখন তো আবারও তদন্ত শুরু হচ্ছে সেই লাশঘর থেকে। যত রহস্য নাকি লুকিয়ে আছে লাশঘরেই, তার নেক্সট অবশ্যই আনার ইচ্ছা আছে। আমি রাতে সম্ভব হলে ওই জন্য ভিডিও করবো। লাশঘরেই লুকিয়ে আছে তিলোত্তমার মৃত্যুর রহস্য। তো সেটা আমি রাতে আনবো। তাই এই ভিডিওটা এতটুকুই রাখলাম। সাবধান, আমাদের কিছু করার নেই, আমাদের কিছুই করার নেই। এই নোংরা বিজনেস এমনভাবে র্যাকেট চলছে, যতক্ষণ না অভয়া বিচার না পাচ্ছে, যতক্ষণ না এই আমাদের রাজ্য বিচার পাচ্ছে। কারণ আমাদের রাজ্যের যা অবস্থা, আমাদের রাজ্যেরও বিচারের দরকার, আমাদের হসপিটাল মানে স্বাস্থ্য ব্যবস্থার বিচারের দরকার। আরজি কর তো কাঁদছে, আমার বিচারের দরকার। এখন তো প্রত্যেকটা হসপিটালে এইরকম দুর্নীতি মানে বলে না র্যাকেট চলছে। দেখো, ধরা পড়তেই হতো, ধরা পড়েছেই। এই হোটেলগুলো বলে না রেট ফেলে হোটেলগুলো থেকে তোমার হচ্ছে ওই কাপেলগুলোকে বের করে যে এই দেখো এর ভেতরে নোংরা বিজনেস চলছে, এর ভেতরে এমন একটা অন্ধকার গালিতে রেট ফেললো, সেখান থেকে বের করলো, এখানে স্মাগলিং চলছে, এখানে ব্রাউন সুগারের বিজনেস চলছে, এখানে। কিন্তু হসপিটালটাকে কেউ সেই নজর দিয়ে দেখে না। হসপিটালে 24 আওয়ার্স মানুষের সমাগম, কিন্তু ওর ভেতরেও মানুষের মাঝেই বড় বড় দুষ্কৃতীরা প্রবেশ করে সেখানটায় নোংরা র্যাকেট চালাচ্ছে। তো সেটা আজকে ডেটে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও গিয়ে তো জাস্টিস পাওয়ার আশা আছে। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো কোনো বিশ্বাস নেই, কিন্তু আশা আছে। হসপিটালের ভেতরে যদি প্রফেসরের রুমেই মধুচক্র চলে, তাহলে মানুষ কী করে ওখানটায় সন্দেহ করবে? কী করে মানুষ ওখানটায় ভাববে যে এই প্রফেসরের রুমেই, যেখানটায় বড় বড় বোর্ড বসে, বড় বড় মিটিং হয়, যেখানটায় এমার্জেন্সি পেশেন্ট নিয়ে আলোচনা হয়, সেই রুমের ভেতরেই মধুচক্র চলছে। ওখানটায় কি পুলিশ এসে কখনো রেড ফেলবে? বা ওর ভেতর থেকে পুলিশ কখনোই এদেরকে ন্যাকেট হিসেবে বের করে নিয়ে আসবে? না। কিন্তু দেখো চলছে কি, সকলের চোখের সামনে, সকলের মাঝে সেক্স বিজনেস চলছে। আর আমরা ভাবতেও অবাক লাগছে শিক্ষা প্রতিষ্ঠানে এই অবস্থা, যেখানটায় মানুষ মৃত্যুর সাথে লড়াই করে, কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ে আর কেউ মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেলে, সেই জায়গায় এই রকম নোংরা রাখে। আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায়, আমাদের সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে? এতটুকু ভিডিওটা রাখলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তবে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আমরাও, মানে উই ওয়ান্ট জাস্টিস। আমাদের জন্য জাস্টিস চাই। জাস্টিস ফর আমাদের পশ্চিমবঙ্গ, জাস্টিস ফর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অলিগলি। আমাদের কোনো অলিগলিতে কোথাও নিরাপদ নেই। আজকে দেখো এই যে বায়ো ওয়েস্টেজ যেগুলো বলছে, বায়ো ওয়েস্ট, এই নোংরাগুলো যে ফেলছে, সেখানে কত কুকুর, বিড়াল, পশুরাও ওখানে যাচ্ছে। ওরাও তো ওই সংক্রামকগুলো হাতে পায়ে করে নিয়ে সারা দুনিয়ায় ছড়াচ্ছে। সত্যি কি ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে আমরা আছি। কোন দিক থেকে জাস্টিস শুরু করবে আর কোন দিকে গিয়ে শেষ হবে জানা নেই। চলো এতটুকু, সবাই ভালো থেকো। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আরজি করের জাস্টিসের খুব দরকার। কারণ যে হসপিটালের ভেতরে, যেখানে মানুষ হয় ভীষণ ভেঙে যায়, শেষ হয়ে যায়, কেঁদে ভাসায়, আর ওখানটায় মুক্তি হয়, রোগ থেকে মুক্তি পায়, নয় জীবন থেকে মুক্তি পায়। মুক্তি
পাওয়ার কেন্দ্রে, যেখানটায় শুধু মাথায় চিন্তা থাকে লড়াই করে কি করে জীবন যুদ্ধে এগিয়ে যাব, আর না হলে জীবন যুদ্ধ যখন আর পেরে উঠছি না তখন কী করে ওইখানেই লড়াই করে শান্ত হব, সেই জায়গায় যদি এই রকম নোংরা বিজনেস চলে, এই রকম নোংরা র্যাকেট চলে, মানা যায় না, না মানা যায় না।